বিসমিল্লাহির রহমানির রহিম। পুলিশ প্রবিধান 1943। এই পুলিশ প্রবিধান এটা একটা নিয়ম বা বিধি। এই বিধিতে 1 থেকে শুরু করে 1290টা বিধি আছে। এখানে আমরা সর্বোচ্চ 70 থেকে 80টা বিধি পড়ব। আমার কাছে যেগুলো গুরুত্বপূর্ণ মনে হয় ওইগুলো আপনাদের সাথে আলোচনা করব। আপনাদের কাছে যদি বিশেষ গুরুত্বপূর্ণ কিছু মনে হয় সেটা স্ব উদ্যোগে পড়বেন এবং সবার সম্মতিক্রমে যদি বলেন সেই বিষয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। তাছাড়া আপনি এটা বললেন অমুক এটা বললো, দেখা গেলো ওর ভিতর পিআরবি বাড়তেই থাকে, ঠিক আছে? কারণ 1190টা নিরস্ত্রও পড়ে না, 300 পর্যন্ত ব্যাখ্যামূলক আলোচনা করি এমসিকিউ, আর মোট পড়ে 120টি। সেখানে আমার আপনার আরও কম পড়া লাগবে, আপনারা আমার সাথেই থাকেন। প্রথমেই 2-এর কতে হচ্ছে পুলিশ অফিসার। পিআরবির সংজ্ঞা হচ্ছে 2-এর ক। ওখানে পুলিশ অফিসার, অফিসার বলতে এখানে সবাইকে অফিসার, পুলিশের সকল সদস্যই। ও 2 এটা ক করায় 2 হলো অফিসারগণ। শব্দটি পুলিশের যে কোনো সদস্য অন্তর্ভুক্ত হবে। অফিসারগণ, পুলিশের যে কোনো সদস্যই অফিসার হিসাবে গণ্য হবে। 33 পুলিশ প্রবিধানের 33 জনসাধারণের প্রতি পুলিশের আচরণ। জনসাধারণের প্রতি পুলিশের কী ধরনের আচরণ হবে খেয়াল করেন। ব্যাপক লেখা আছে, অল্প লিখবেন, কম লিখবেন ভালো নাম্বার পাবেন। আমি বেশি আলোচনাও করব না, কী লিখবেন আমি সেইগুলোই বলবো। জনসাধারণের পুলিশের কীরকম আচরণ হবে? জনসাধারণের সাথে ভালো করে যদি পুলিশ না মেশে তাহলে ভালো কোনো কাজ বা সফলতা পুলিশের পক্ষে সম্ভব না। এই হলো প্রথম একটা কথা। এছাড়াও জনসাধারণের সাথে আপনি শ্রদ্ধা এবং শুভেচ্ছা বিনিময় করবেন। আচ্ছা, জনসাধারণের সাথে আপনি শ্রদ্ধা এবং শুভেচ্ছা বিনিময় করবেন, ঠিক আছে? এই জনসাধারণ শ্রদ্ধা শুভেচ্ছা বিনিময় করবেন। জনসাধারণের সাথে মিশে জনসাধারণের সাথে সহনশীলতা, ভদ্রতা এবং সৌজন্যতা প্রদর্শন করবেন। তাহলে 1 নাম্বার পুলিশ 33-এর কথা কি বলছে? জনসাধারণের সাথে শ্রদ্ধা এবং শুভেচ্ছা বিনিময় করবেন, তাদের সাথে কাজের সহযোগিতা বিনিময় করে তাদের প্রতি আপনি সহনশীল আচরণ করবেন, ভদ্র ব্যবহার করবেন এবং সৌজন্যতা প্রদর্শন করবেন। এই কাজ করলে আমাদের দায়িত্ব কর্তব্য এবং সফলভাবে আমরা কাজকাম করতে পারবো। এই জন্য জনগণের সাথে ভালো ব্যবহার আমাদের করতে হবে। এখন আসেন 2, যদি আমার আপনার আচরণ রুদ্রতা, অভদ্রতা এবং নিষ্ঠুরতা করি, আমরা যদি অভদ্রতা, নিষ্ঠুরতা এবং রুদ্রতা ব্যবহার করি, সেই ক্ষেত্রে প্রতি বছর যে আমাদের বার্ষিক প্রতিবেদনে গোপন এসিআর লেখা হয়, এই এসিআরের ভিতর গোপন প্রতিবেদনে এই কথাগুলো লিখে রাখবে যে আমার আপনার আচরণ, জনগণের সাথে আমরা রুদ্র ব্যবহার করি, অভদ্রতা করি এবং নিষ্ঠুর আচরণ করি। এই কাজ করা যাবে না। জনগণের সাথে কি করবেন না? রুদ্রতা ব্যবহার করবেন না, অভদ্র করবেন না এবং নিষ্ঠুরতা নিষেধ করা হয়েছে। এইটা করলে আমার আপনার যে বাৎসরিক প্রতিবেদন গোচরীভূত হবে, ওটাকে লিখে রাখা হবে। 3 নম্বরে কি বলছে? এই যে আমি আপনি এহেন আচরণ করলাম, অসভ্য আচরণ করলাম, অমান্য করার কারণে আমাদের ভবিষ্যৎ পদোন্নতির জন্য সুপারিশ করবে না, সুপারিশ করা হবে না। ওই যে উত্তম অতি উত্তম এই কথাগুলোর ভিতরে যদি আপনার জন্য আমার জন্য খারাপ কিছু লিখে দেয় তাহলে বুঝতেই পারছেন এখানে সবাই আমরা প্রমোশন প্রাপ্ত লোক, আপনি এই প্রমোশনের জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন, ঠিক আছে? বা সুপারিশ করবে না। 4 নম্বর হচ্ছে অসভ্য অভ্যাসগতভাবে যদি উল্লেখিত বিষয়সমূহ, উল্লেখিত বিষয় কোনটা? রুদ্রতা, অভদ্রতা এবং নিষ্ঠুরতা যদি আপনি করেন, অভ্যাসগতভাবে অমান্য করে থাকেন, তাহলে আপনার পুলিশ অফিসার পদোন্নতির জন্য সুপারিশ করবেন। এটা 3। 4 নম্বরে কি বলছে? সদর দপ্তরে যখন অবস্থান করেন পুলিশ সুপার, এএসপি থেকে তদূর্ধ্ব এই সমস্ত স্যারেরা যখন সদর দপ্তরে অবস্থান করেন, সেই ক্ষেত্রে সরকারি বেসরকারি ভদ্রজন বা সুধীজন যদি স্যারদের সাথে দেখা করতে আসে, আপনি যেন খুব নমনীয় আচরণ করি এবং দেখা করার রাস্তাটা যেন সহজ করে দেয়। স্যারদের সাথে তারা দেখা করবে
এতটুক। তাহলে কি সদর দপ্তরে যখন পুলিশ অফিসার অবস্থান করবে তাদের সাথে দেখা করতে কারা আসবে? সরকারি বা বেসরকারি লোক, ভদ্রজন বা সম্ভ্রান্ত লোকজন দেখা করতে আসবে। তাদের সাথে পুলিশের অফিসারের সাথে এই ব্যক্তিদেরকে আপনি দেখা করা দেবেন। এই হলো আমাদের জনসাধারণের প্রতি আচরণ। এরপরে কি পাবেন? শিক্ষানবিশ। যখন শিক্ষানবিশ চলবে, পুলিশ একাডেমির সার দেয় সহকারী পুলিশ সুপারের প্রশিক্ষণের দায়িত্বে নিয়োজিত অফিসারগণ। তাহলে সহকারী পুলিশ সুপাররা যখন পুলিশ একাডেমির সার দেয় প্রশিক্ষণ গ্রহণ করবে, এই প্রশিক্ষণের দায়িত্ব যারা থাকবেন তারা এই পুলিশ অফিসারকে এই জনসাধারণের সাথে কী ধরনের ব্যবহার করবে, সৌজন্যতামূলক প্রদর্শন করবে, এই সম্পর্কে তারা সম্মুখ ধারণা দেবে। তাহলে এইখানে দেন কত কথা লিখবেন কি জনসাধারণের সাথে পুলিশের কি ধরনের সম্পর্ক হবে। লিখবেন জনগণের প্রতি শ্রদ্ধা এবং শুভেচ্ছা অর্জন করে সহযোগিতা লাভ না করতে পারলে কোনো পুলিশ সদস্যর সফলভাবে কাজ করা সম্ভব না। এটা থানায় এসে দেখছি শতভাগ সত্যি। তাহলে এই জনগণের সাথে আপনি সহনশীলতা, ভদ্রতা এবং সৌজন্যতা প্রদর্শন করবেন। 2, রুদ্রতা, অভদ্রতা এবং নিষ্ঠুরতা নিষেধ করা হয়েছে, এগুলো করা যাবে না। 3, এই অভদ্রতা, রুদ্রতা এবং নিষ্ঠুরতা করলে আপনার পুলিশ অফিসার পদোন্নতির জন্য সুপারিশ করবে না। 4, সদর দপ্তরে অবস্থানকালে পুলিশ অফিসারের সাথে যদি কোনো সরকারি, বেসরকারি অথবা ভদ্রজন, সুধীজন দেখা করতে যায়, অবশ্যই আপনি তাদের সঙ্গে দেখা করার ব্যাপারে উৎসাহিত হবেন এবং দেখা করা দেবেন। 5, পুলিশ একাডেমির সারদায় যখন প্রশিক্ষণরত সহকারী পুলিশ সুপাররা প্রশিক্ষণ গ্রহণ করবেন, তাদের দায়িত্বে যিনি প্রশিক্ষণ করাবেন এই পুলিশ অফিসার জনসাধারণের সাথে সৌজন্যমূলক আচরণ এবং তাদের এই সম্মুখ সম্পর্কে ধারণা দেবেন কী ধরনের আচরণ করবেন। এরপর আসেন 34, অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের কি করবেন। যদি অবসরপ্রাপ্ত কোনো পুলিশ অফিসার হয় তার সাথে ভালো ব্যবহার করবেন, তার সাথে ভালো ব্যবহার করবেন। বিশেষ কোনো অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারকে নিমন্ত্রণ করবেন। বিশেষ করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশ সার্কেল এই অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার পুলিশ সদস্যর কাছে ডেকে নিয়ে এসে তাদের কাছ থেকে জ্ঞান বিনিময় করবে। কি করবে? জ্ঞান বিনিময় করবে এবং অভিজ্ঞতা তাদের সাথে আলোচনা করে নেবে কিভাবে কাজ করলে সুন্দর এবং সহজ হয় এবং তাদের অভিজ্ঞতা ভাগাভাগি করে নেওয়া। তাহলে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের সাথে আপনি ভালো ব্যবহার করবেন, অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবেন। অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার, সহকারী পুলিশ সুপার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাদের কাজের দক্ষতা এবং তাদের জ্ঞান বিনিময় করবেন। বিশেষ কোনো দিনে এই পুলিশের অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারকে নিমন্ত্রণ করবেন। সম্মেলনে বা সদর দপ্তরের অনুষ্ঠান কুচকাওয়াজে তাদেরকে আমন্ত্রণ জানাতে হয়। এতটুকু। এখন আসেন 35, পুলিশ প্রবিধানের 35, ইন্সপেক্টর জেনারেলের ক্ষমতা। ইন্সপেক্টর জেনারেলের ক্ষমতা সমগ্র বাংলাদেশে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারেন, যা পুলিশ আইন 1861 সালের 5 নম্বর ধারা, পুলিশ ফৌজদারি কার্যবিধি 1898 সালের 12 নম্বর ধারা এবং পুলিশ 1943 সালে পুলিশ প্রবিধানের 35 বিধিতে এই পুলিশ ইন্সপেক্টর জেনারেল ইন্সপেক্টরের ক্ষমতা প্রয়োগ, ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করবেন। এই ক্ষমতা হলো অপরাধ নিয়ন্ত্রণ। খেয়াল করবেন, অপরাধ নিয়ন্ত্রণ, উদ্ঘাটন এবং অপরাধ সংগঠনকারীদের গ্রেপ্তার এবং শনাক্তকরণ কাজে ম্যাজিস্ট্রেটের পূর্ণ ক্ষমতা তিনি প্রয়োগ করবেন। খেয়াল করবেন এইটুকুই। ইন্সপেক্টর জেনারেল ম্যাজিস্ট্রেট ক্ষমতা কী ধরনের প্রয়োগ করবে? অপরাধ নিয়ন্ত্রণ, উদ্ঘাটন, অপরাধ সংগঠনকারীদের গ্রেপ্তার এবং শনাক্ত করার উদ্দেশ্যে একজন ম্যাজিস্ট্রেট পূর্ণ ক্ষমতার অধিকারী হবেন। এগুলো দাগ দিয়ে নেবেন, পরে দেখে লিখবেন। এখানে 3টে কলাম 2টে কলাম আছে, লাইন আছে 8টা, অত লেখা লাগে না। যেটুক বলি ওইটুক মনে রাখবেন, পেন্সিল দিয়ে দাগবেন। পেন্সিল, কাটার, লাল কলম এবং কালা কলম এবং একখান খাতা কিনতে বলছিলাম, সবাই কিনছেন বলে আমি মনে করি। দাগ দিয়ে নেবেন। তাহলে যদি আসে ওই ইন্সপেক্টর জেনারেল কখন ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারে, তখন আপনি ধারাগুলো লেখার পরে এই কথা লিখবেন, ইন্সপেক্টর জেনারেল সমগ্র বাংলাদেশের ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পারে যথা তিনি অপরাধ নিয়ন্ত্রণ, উদ্ঘাটন, অপরাধের সংগঠনকারীদের গ্রেপ্তার, শনাক্তকরণের উদ্দেশ্যে তিনি এই ম্যাজিস্ট্রেটের পূর্ণ ক্ষমতা প্রয়োগ করতে পারেন। সহজ আছে। এইবার আসেন 88, 88 না, ভালো কথা আছে। এখন আসেন
এসআর মামলা আসবে না, 68 এর পুলিশ প্রবিধানের 68 হলো কেস ডায়েরি, 68 কেস ডায়েরি, পুলিশ ফৌজদারি কার্যবিধি আইন 1898 সালের 172। তাহলে কেস ডায়েরি হলো গোপনীয় দলিল। এই দলিল কে কে দেখতে পারে, কে কে দেখতে পারে না, 68তে এই কথা আছে। কোনো স্যার কথা কবে না, খুব সুন্দর পরিবেশ আছে, বুঝছেন, কথা দরকার পরে কমানে। 68 এক এই তদন্ত কেস ডায়েরি কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, আগেকার দিনের পড়ার আইন। কেস ডায়েরি তদন্তকারী অফিসার দেখে, কেস ডায়েরি কিরা দেখে, তদন্তকারী অফিসার দেখে, থানার ভারপ্রাপ্ত অফিসার দেখে, থানার ভারপ্রাপ্ত অফিসারের ঊর্ধ্বতন দেখে, 3 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ঊর্ধ্বতন দেখে, 4 কোর্ট অফিসার দেখে, 5 পুলিশ সুপারের অফিসের কিরানি দেখে, 6 পুলিশ সুপার যার অনুমতি প্রদান করেন এই ব্যক্তি দেখতে পারে। আবার বলি, 2 বের করে কব, 68 এক তদন্তকারী অফিসার, কেস ডায়েরি কে কে দেখবে, তদন্তকারী অফিসার, 2 থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ, 2 থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ, 3 ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জের ঊর্ধ্বতন কর্মকর্তা, অফিসার ইনচার্জের ঊর্ধ্বতন কর্মকর্তা, 3 4 কোর্ট অফিসার, 4 কোর্ট অফিসার, 5 পুলিশ অফিসের কিরানি, যিনি কিরানির দায়িত্ব পালন বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত পুলিশ অফিসের কিরানি, বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি, 6 পুলিশ সুপার, যাকে এদের দেখার জন্য অনুমতি দেন, পুলিশ সুপার কর্তৃক অনুমতিপ্রাপ্ত ব্যক্তি। এরপরে চলে যান 88 পুলিশ প্রবিধানের 88 অস্ত্র বা গোলাবারুদ সংক্রান্ত বিষয়। না 88 না স্যার, আবার বলি 86 পড়েন। 86 হলো জনকল্যাণমূলক কর্মকাণ্ড অংশগ্রহণ। 86 পুলিশ অফিসার, আমি কিন্তু বাদ দিচ্ছি, আপনাদের চিন্তা করা লাগবে না। পুলিশ অফিসার জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করবেন, অংশগ্রহণ করার জন্য প্রস্তুত থাকবেন। মনে রাখবেন, পুলিশ অফিসার, পুলিশ সদস্য জনকল্যাণমুখী কাজ করবেন এবং জনকল্যাণমুখী কাজে অংশগ্রহণ করবেন। কিন্তু এই জনকল্যাণমুখী কাজ করতে যা দায়িত্ব কর্তব্য কোনো লোকের জন্য বাধা বা বিঘ্ন সৃষ্টি না হয়। আপনি জনকল্যাণমুখী কাজ করেন, সমস্যা নাই, কাজ করার জন্য প্রস্তুত থাকেন, সমস্যা নাই, কিন্তু কোনো ক্রমের জন্য কোনো ব্যক্তির বাধা বা বিঘ্ন সৃষ্টি না হয়। 86 দ্বারা পুলিশ জনকল্যাণমূলক কর্মকাণ্ড অংশগ্রহণ করবে, এতটুকুই, এমনি কিছু মনে রাখার দরকার নেই। মানে যদি আসে তাহলে যেমন 86 87 চাঁদা গ্রহণ, পূজায় আমন্ত্রণ। কোনো পুলিশ সদস্য চাঁদা দিতে পারবেন কিন্তু চাঁদা নিতে পারবেন না। আপনি ভালো কাজ যতই হোক, মসজিদ, মন্দির, গির্জা, ধর্মীয় প্রতিষ্ঠান ধরেন আমাদের মাহফিল, হিন্দুদের যজ্ঞ, তারপরে খ্রিস্টানদের যে অনুষ্ঠানগুলো থাকে, এই সমস্ত অনুষ্ঠানের জন্য কোনো পুলিশ সদস্য চাঁদা আদায় করতে পারবেন না, আপনি চাঁদা দিতে পারেন। তাহলে পুলিশ অফিসার বা পুলিশ সদস্য চাঁদা আদায় করতে পারবে না, গ্রহণ করতে পারবে না। কোনো পূজা, কোনো মন্দির, মাহফিলে যদি আপনাকে নিমন্ত্রণ দেয়, অবশ্যই নিমন্ত্রণে যাবেন, আইনের কোনো বাধা নাই। তাহলে পুলিশ অফিসার চাঁদা সংগ্রহ করতে পারবে না, চাঁদা দিতে পারবেন, কিন্তু পূজায় আমন্ত্রণ করলে আপনি আমি যেতে পারবো, ঠিক আছে। 87 দ্বারা চাঁদা সংগ্রহ করা যাবে না, পূজার আমন্ত্রণে বা ধর্মীয় প্রতিষ্ঠানের আমন্ত্রণে যাবেন। আজিজ স্যার, আপনার শব্দ আসতেছে, আজিজ স্যার শব্দ নয়েজ করে দেন। এরপরে 88 অস্ত্র আইনের আওতায় হতে অব্যাহতি, অস্ত্র, আজিজ স্যার বন্ধ করে দেন। 88 দ্বারা গুরুত্বপূর্ণ, অস্ত্র আইনের আওতায় হতে অব্যাহতি, অস্ত্র আইনের 1 খ 88 1012 সি। এখন আসেন সংজ্ঞাটা বলি। অস্ত্র আইন পড়ার সময় বলবো কারা কারা অস্ত্র ব্যবহার থেকে অব্যাহতি পাবেন। সরকারের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি, যদি কোনো সরকারের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি অস্ত্র লাইসেন্সের দরকার হয় না, তিনি অস্ত্র উৎপাদন, রূপান্তর, বিক্রয়, পরিবহন এবং সাজসজ্জার কাজে ব্যবহার করতে পারবেন। যিনি অস্ত্র সরকার সম্মতি দিলে তিনি পারেন, এর ব্যত্যয় কেউ পারে না, ঠিক আছে। এখানে যদি আপনি বলেন কখন আমাদের পুলিশের অস্ত্রগুলি ব্যবহার করা, অনেকে লেখে
পুলিশের অস্ত্র, পুলিশ, সেনা, নৌ বিমান বাহিনীর অস্ত্র থেকে অব্যাহতি দেওয়া হয়েছে অস্ত্র আইন 1 খ। এখন যদি ফায়ার সার্ভিস বলে ভাই আমার নাম তো লেখলেন না, এবং কোস্টগার্ড যদি লেখে ভাই আমার নাম তো লেখেন নাই, বন বিভাগ যদি বলে আমার নাম তো লেখেন নাই, ওই জন্য এই কথা বলবেন না। সরকারের নিকট থেকে দায়িত্ব ক্ষমতাপ্রাপ্ত যদি কোনো বা সরকার যাকে নির্দেশ দিয়েছে উক্ত ব্যক্তির জন্য লাইসেন্স অব্যাহতি বা নিষেধ করা হয়েছে। এটা কত দ্বারা এই আইনি বলছে 1 খ, অস্ত্র আইন 1 খ, পুলিশ প্রবিধানের 88,012 সি, সি বা 3 দেবেন, এ বি সি বা 3 দেবেন। এগুলো ব্রিটিশের সময় আইন করা তো, ওই এ বি সি দিয়ে ওটা ব্যবহার করছে। আমরা যেটা ক খ পড়ি মনে করবেন ওটা এ বি সি দিয়ে ওরা ব্যবহার করতো, এবং আইনগুলো ওইভাবেই পাস। তারপরে বাংলা বোর্ডে আসার পরে সংশোধন আসছে। তাহলে 88 দ্বারা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। অধিক পড়লাম 1 খ, 33, 34, 35, তারপরে 68, তারপরে আসছে 86, 87, 88। 88 তাহলে অস্ত্র লাইসেন্স থেকে অবমুক্তি। এরপরে আপনাদের একবারে চলে যাবেন হলে 100, এখানে আর কিছু নাই। 106 সরকারি কর্মচারীর আচরণবিধি। সরকারি কর্মচারীদের আচরণবিধি আপনারা জানেন, আমরা সরকারি কর্মচারী, সরকারের আচরণবিধি যদি আপনি লঙ্ঘন করেন এটা অবশ্যই পড়বেন। অনেক প্রশ্নের লেখার মাঝখানে এই 106 ব্যবহার করা লাগে, ঠিক আছে। সরকারি কর্মচারীর সংজ্ঞা মনে রাখবেন, লেখার সময় এদের বেতন ভঙ্গিমায় ব্যবহার করা লাগে। সরকারি কর্মচারীর আচরণ বিধিমালা সরকার কর্তৃক সরকারে নিয়োজিত। 106 আমি যেগুলো দ্বারা বলি এইগুলো আপনারা লিখে রাখবেন, এইগুলোই মুখস্থ করবেন, এর বাইরে আসবে না ইনশাল্লাহ। সরকারি কর্মচারীর আচরণ বিধি কীরকম? সরকার কর্তৃক সরকারি চাকরিতে নিয়োজিত কর্মচারীর ক্ষেত্রে প্রযোজ্য সরকারি কর্মচারীর আচরণ বিধি পুলিশের সকল অফিসারগণের ক্ষেত্রে বাধ্যতামূলক প্রযোজ্য হইবে। বুঝছেন? তার মানে আমি আপনি সরকারি চাকরি করি না, সরকারি আচরণ বিধিমালাও কিন্তু আছে। সরকারি আচরণ বিধিমালা ওটা আপনার আমার পড়া লাগবেন না। তাহলে আসেন এই সরকারি কর্মচারীর আচরণ বিধিমালা, আমি আপনি যদি সরকারের কর্মচারীর আচরণ বিধিমালার ভায়োলেট করি, মান্য না করি, তার জন্য আমার আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। তাই সরকারি কর্মচারী 106 বলছে এই সরকারি কর্মচারীর যে আচরণ বিধিমালা আছে এইগুলো যেন আমি আপনি মেনে চলি। আমি আপনি যখন পুলিশ, আমরা সরকারি কর্মচারী, এইটা মেনে চলবেন। এইখানে প্রশ্ন আছে, আগামী কালকে কোনো এক স্যার ফোন করে বলবেন সরকারি কর্মচারী কী ধরনের আচরণ বিধিমালা মানতে হয়, কি কি নিষেধাজ্ঞা আছে বলবেন, আমি এর বিষয়ে ব্যাখ্যা করব। ঠিক আছে? আপনারা একটু মনে করা দেবেন কালকে দিনের বেলায়, দিনে আমি তাহলে খুঁজে বাই করে দেবেন। এরপরে 107 প্রচার সংস্থার সাথে সম্পর্ক, মানে সাংবাদিকের সাথে আপনি কী ধরনের সাংবাদিক পেশার সাথে আসবেন না। 108 সরকারি নীতির 108 দেখেন, 108 সরকারের নীতির সমালোচনা করা যাবে না। এখানে কি বলছে, সহজ, ভিতরে অত পড়া লাগবে না। সরকারের নীতি, যখন যে সরকার রাষ্ট্রের দায়িত্বে থাকবেন, সরকার কাকে বলে দণ্ডবিধি আপনারা পড়েন নাই, পড়ব। সরকার হলেন একটি রাষ্ট্রের যারা করে নির্বাহী কার্যক্রম পরিচালনা করে, অথবা কোনো একটা অংশের বা একটা বৃহৎ অংশের বা পুরা দেশের কার্যনির্বাহী কার্যক্রম পরিচালনা করে, আইন বলে প্রতিষ্ঠিত, তাদেরকেই সরকার বলে। তাহলে সরকারি নীতির সমালোচনা, সরকার ধরেন একটা কাজ করবে, একটা পাওয়ার প্ল্যান করবে, ওই পাওয়ার প্ল্যানের আমি বিরোধিতা করতে পারি না। একটা সরকার বিদ্যুতের কার্যক্রম করবে, আমি আপনি ওই কাজের বিরোধিতা করতে পারি না, সমালোচনা করতে পারি না। তাই ভালো দিক সেগুলো আপনি বলতে পারেন, কিন্তু তার সমালোচনা নিষেধ করছে। তাহলে সরকারের নীতির সমালোচনা, সরকার কোনো সময় বিভিন্ন নীতি নির্ধারণ করেন, ওই নীতি নির্ধারণের সময় কিছুদিন আগে যেমন 26শে জুলাই জাদুঘর হয়েছে, সরকার অনেক কার্যক্রম করে জুলাই জাদুঘর কার্যক্রম চলমান রাখছে, আমি আপনি কিন্তু ওর বিরুদ্ধে সমালোচনা করতে পারি না, কারণ আমি আপনি সরকারি চাকরি করি, সরকার যে নীতি নির্ধারণ করছে বুঝে শুনেই করছে, সেই নীতির সমালোচনা করা আমার আপনার জন্য নিষেধাজ্ঞা করছে। নিষেধাজ্ঞা যদি করে, এই নিষেধাজ্ঞা যদি ভায়োলেট করলেন,
তাহলে শাস্তি কি হবে? এই যে প্রচার সংস্থার সাথে আপনি ভায়োলেট করলেন, শাস্তি আছে। সব শাস্তি হলো পুলিশ, আপনি পুলিশ সদস্য 7/29/857-880 আপনাকে 108-এ নিষেধাজ্ঞা জারি করছে, আপনি এই কাজ করবেন না। আপনাকে জ্ঞান দেওয়া হয়েছে, বোঝানো হয়েছে। যেমন আমরা ট্রেনিং সবাই করছি, স্যারেরা কত কথা বলতো, কত জ্ঞান গরিমা দিত, বোঝাইতো, ওইগুলোই হচ্ছে বোঝায়। আর যদি ওই কথাগুলো ভায়োলেট করি তাহলে আমাদের শাস্তির অপরাধ। যেমন অন্যান্য ধারায় অপরাধের কথা বলছে, অপরাধ হচ্ছে দণ্ড, এই অপরাধ পাইছেন, সংজ্ঞা পড়ছেন। আর এই পুলিশ আইনে কি বলছে? এই নীতির সমালোচনা করলে পুলিশ আইনের শাস্তির ব্যবস্থা আছে, যা 7/29। কি কারণে? ধরেন আপনি সরকারের নীতির সমালোচনা করলেন, আমার নামে অভিযোগ আছে, আমি সরকারের নীতির সমালোচনা করি, তাহলে আমার কি হয়েছে? আমার নামে অভিযোগ হবে, আমার নামে শাস্তি হবে। কোন আইনি শাস্তি হবে? 108 শাস্তি হবে? কখনোই না। আমি 108-এর অপরাধ করে ফেলাইছি, অপরাধ হলে এই নীতির সমালোচনা করে ফেলছি, নিষেধ ছিল আমার, তার কারণে আমার 7 অথবা 29 ধারায় শাস্তি হবে এবং 857-880 ধারায় আমার বিরুদ্ধে শাস্তি হবে। ঠিক আছে? আর আমার অপরাধে আবার 108-এর কার্যক্রম আমি সীমানা লঙ্ঘন করছিলাম। এখন আসেন টাকা ধার করা বা ধার নেওয়া, এই ডেটও আপনাদের সাথে আলোচনা করব, কারণ আপনারা বিভিন্ন সময় বিভিন্নভাবে শুনছেন। আর এখন আমি একটু রিডিং পড়বো আর আপনাদের সাথে আলোচনা করব। তাহলে দেখবেন এখন কি ভুল আমরা ছিলাম, সেই ভুল থেকে চলে আসতে পারবেন। মূল বই পড়ি আমরা, গাইড কখনোই পড়ি না। ঠিক আছে? টাকা ধার করা বা ধার নেওয়া, কার ধার দেবে আর কার ধার নেবে আজকে জেনে যান। কেবলমাত্র সুপ্রতিষ্ঠিত কোনো ব্যাংক, খেয়াল করেন, কেবলমাত্র সুপ্রতিষ্ঠিত কোনো ব্যাংক বা প্রতিষ্ঠানের সাথে সাধারণ বাণিজ্যিক লেনদেন, টাকা ধার নেওয়া ছাড়া অন্য সকল বিষয়ে উচ্চতম হতে নিম্নতম পদের সকল অফিসার নিজের কর্তৃত্বাধীন স্থানের সীমানার মধ্যে অবস্থিত কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের নিকট হতে কোনো আর্থিক দায়ে জড়াতে পারবেন না, কিংবা জমির মালিক, আমি পড়ে দিয়ে খেয়াল করেন, ব্যাখ্যা করেন, হওয়া, জমিতে বসবাস করা, ব্যবসা পরিচালনা করা সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে। তাহলে দেখেন, খেয়াল করেন 109-তে কি বলছে? কেবলমাত্র সুপ্রতিষ্ঠিত কোনো ব্যাংক, তাহলে কি ব্যাংকের কথা বলছে। আপনি টাস করে ব্যাংকেতে লোন নেবেন না। প্রতিষ্ঠানের সঙ্গে সাধারণ বাণিজ্যিক লেনদেন, কোনো প্রতিষ্ঠানের সাথে আপনার বাণিজ্যিক লেনদেন করতে পারবেন না। টাকা ধার নেওয়া ছাড়া অন্য সকল উচ্চতম বা নিম্নতম পদের, মানে উচ্চ পদের অফিসার হোক আর নিম্ন পদের অফিসার হন, আপনি প্রতিষ্ঠিত কোনো ব্যাংক বা প্রতিষ্ঠানের সঙ্গে সাধারণ বাণিজ্যিক লেনদেন, এই কাজ আমি করতে পারবো না। আমরা শুধু মনে করি এই আমি আর আপনি টাকা ধার লেনদেন দিলে এটা সঠিক না। এছাড়াও যে অনেক ব্যাপক আছে, এইগুলো জানলেন। তাহলে সুপ্রতিষ্ঠিত কোনো ব্যাংক প্রতিষ্ঠানের সঙ্গে সাধারণ বাণিজ্যিক লেনদেন, টাকা ধার নেওয়া, আপনার ওই প্রতিষ্ঠানের সাথে বাণিজ্যিকভাবে ব্যবসা বাণিজ্য করেন, টাকা ধার লেনদেন করেন, এই কাজ করা যাবে না। আপনি উচ্চতর পদে হন আর নিম্ন পদে হন, এরা দেখার সময় না। আপনি পুলিশ, আপনি এই কাজ করতে পারবেন না। ঠিক আছে? এছাড়াও আপনি যেখানে দায়িত্ব পালন করেন, স্থানীয় সীমানার মধ্যে অবস্থিত কোনো ব্যক্তি, আপনি যেখানে দায়িত্ব আছে, আমি এই থানায় আছি, সারারা ব্যাটালিয়ন স্ব ইউনিটি দায়িত্বে আছেন, এই যে আপনার যে দায়িত্ব সীমা, ওই দায়িত্বের ভিতরে কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের নিকট থেকে আর্থিক দায়ে জড়াইতে পারবেন না। মানে আপনি যেখানে চাকরি করেন, সেইখানে যে কোনো ব্যক্তির কাছে আপনি অথবা ব্যক্তিবর্গের নিকট থেকে আপনি আর্থিকভাবে অসচ্ছল আছেন, তাদের সাথে ধার লেনদেন করবেন, এটারও বিধিনিষেধ আছে। তাহলে আজকে কত কিছু জানতে পারতেছেন, মূল বইতে আলি পরে ব্যাপক জানতে পারবেন। তাহলে কি আপনি যেখানে চাকরি করেন, যেখানে কর্মস্থান, ওইখানে কোনো ব্যক্তির কাছ থেকে আপনি ধার লেনদেন করবেন না, এবং ব্যক্তিবর্গের নিকট থেকেও আপনার যে আর্থিক দায়ে জড়িত আছেন, এই জড়িত হতে পারবেন না বা জড়াবেন না। কিংবা জমির মালিক, এই যে আপনি জমির মালিক, এই যে একটা চাকরি করেন, ওইখানে খানিক জমির মালিক হলেন, কিনে বসে বলেন। আপনারা জানেন আমাদের পুলিশ সদস্য এক নির্দিষ্ট জেলা ব্যতীত অন্য জেলায় জমি কেনার অনুমতি নাই। এই জমি কিনতে গেলে ইন্সপেক্টর জেনারেলের অনুমতি নিয়ে কেনা লাগে। আসেন সামনে পাবো, তাও মনে আসলে বললাম, কারণ ওই দ্বারা আপনাকে আমি পড়াতে নাও পারি।
পড়াবো না বলে মনে করি। তাহলে জমির মালিক আপনি হতে পারবেন না, হওয়া যাবে না। জমিতে বসবাস করা, ব্যবসা পরিচালনা করা, তাহলে জমিতে বসবাসও করবেন না এবং ব্যবসা পরিচালনা করা সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। এই ধরনের কোনো কাজ দুর্নীতিমূলক কাজ হিসাবে বিবেচনা করা হয়। তাহলে আমরা যে টাকা লেনদেন, ধার, তারপরে ব্যাংক প্রতিষ্ঠানের সাথে করছি, ব্যবসা প্রতিষ্ঠানের সাথে করছি, আপনি যতই স্বচ্ছ ব্যবসা দেখেন, পুলিশ প্রবিধান, আপনি যেহেতু আমি পুলিশের চাকরি করি, সেই ক্ষেত্রে এই কার্যক্রম হচ্ছে দুর্নীতিমূলক কাজ হিসাবে বিবেচিত হবে। দেখছেন কত বড় ভয়ঙ্কর জিনিস। তাই বিবেচিত হবে এবং একমাত্র শাস্তি হবেন, চাকরিচ্যুত হবেন। এই কাজ করলে একটাই শাস্তি, ইডিপিটি দেওয়ার সুযোগ নাই, আমি আপনি চাকরিচ্যুত হয়ে যাব। তাহলে টাকা ধারকারী মনে করবেন না জুরিদারের সাথে। টাকা ধার কার সাথে? কোনো প্রতিষ্ঠিত ব্যাংক, কোনো প্রতিষ্ঠানের সাথে কারবার, তারপরে আপনি যেখানে চাকরি করেন সেই স্থানে কোনো ব্যক্তিবর্গ। জমি কিনতে পারবেন না, জমি কিনে সেটা বসবাস করতে পারবেন না, তারপরে কি ব্যবসা পরিচালনা করতে পারবেন না। এই কাজগুলো হচ্ছে আপনার দুর্নীতিমূলক কাজ। এই কাজ পুলিশ প্রবিধান 1943 সালে আপনাকে দুর্নীতি বলে আখ্যায়িত করছে এবং এই কাজের শাস্তি একমাত্র চাকরিচ্যুত করা হবে। চাকরিচ্যুত করলে কি এই দ্বারাই করবে? ওই চাকরিচ্যুত দ্বারাই করবেন, ঠিক আছে? এখন এইখানে পট করে যখন এই দ্বারা যে চাকরিচ্যুত আছে এটি লাগবো না, এই দ্বারা চাকরিচ্যুত আপনাকে সিগন্যাল দিয়েছে। প্রসেস, প্রক্রিয়া একই কায়দায় চলে। চাকরিচ্যুত কিন্তু ওই সাথেও আছে। তাহলে আপনি এখানে করলেন, ওইখানে বলে দিয়েছে এই অপরাধ করলে চাকরিচ্যুত হবে। যখন আপনাকে বলবে 109 ধারায় এই বিধান ছিল, আপনি কেন ভায়োলেট করলেন, আপনাকে জানেন শোনেন, তো যখন এর একমাত্র শাস্তি চাকরিচ্যুত, তাই চাকরিচ্যুত বলবেন শাস্তি তো 729 আছে। এরপরে স্যারেরা শোনেন, 110 সরকারি নিলাম করায় এবং সরকারি নিলাম করায়, এই 110-এর মধ্যেই শেষ হবে। সরকারি নিলাম করায় ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের অনুমতি ব্যতীত কোনো পুলিশ অফিসার কর্তৃক সরকারি নিলামে ডাক দেওয়া বা কোনো কিছু ক্রয় বিক্রয় করতে পারবে না ডেপুটি ইন্সপেক্টর জেনারেল। তাহলে 110 কি বলছে? ডিআইজি, ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের পূর্ব অনুমতি ব্যতীত কোনো পুলিশ অফিসার কর্তৃক সরকারি নিলাম, এই যে দেন নিলাম বা টেন্ডার, এইগুলো আপনি ডাকতে পারবেন না এবং কোনো কিছু ক্রয় বা বিক্রয় করতে পারবেন না। তাহলে আমরা পুলিশ আইনের 10 ধারায় পড়ছিলাম কি? ইন্সপেক্টর জেনারেলের অনুমতি ব্যতীত কোনো পুলিশ সদস্য অন্য কোনো চাকরি বা ব্যবসা করবে না। আর 110-এ কি বললেন? সেম জাতীয় কথাই, কিন্তু এখানে বলছে ইন্সপেক্টর জেনারেল না। তাহলে কিরা? ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের পূর্ব অনুমতি ব্যতীত আমি আপনি কোনো প্রকার ডাক এবং কোনো কিছু নিলামের ক্রয় বিক্রয় করতে পারবো না। দেখছেন কি ভুল বুঝাবুঝি থাকে। তাহলে 10-এর সাথে যে এই 10 মারি, এই 10 ওইটা হলো ইন্সপেক্টর জেনারেল, এটা হলো ডিআইজি। ওইটা ব্যবসা বা অন্য কোনো চাকরি, এইটা হচ্ছে নিলাম এবং ক্রয় বিক্রয়, নিলাম এবং ক্রয় বিক্রয়। এরপরে স্যারদের সাথে চলে যাবো হচ্ছে লেগে 118 অপরাধ দমন এবং আইন শৃঙ্খলা রক্ষা। 118 অপরাধ দমন এবং আইন শৃঙ্খলা রক্ষা। তাহলে কি এই আইনটা পূর্বেও পড়ছিলেন, তার সাথে মিলায় পড়বেন। পুলিশের সর্বপ্রথম এবং সব ধরনের গুরুত্বপূর্ণ কাজ হলো অপরাধ দমন এবং শান্তি শৃঙ্খলা রক্ষা করা। তাহলে এই ধারার সাথে মেলে দেখবেন। অপরাধ সময়ের বেশিরভাগ হলো সম্পত্তি সংক্রান্ত। রাকিব স্যার সাইলেন্ট করে দেন। রাকিব স্যার, পাপন স্যার। 117 দেখবেন না? 117। ও আলহামদুলিল্লাহ, ভালো আছে, সুন্দর। নোট দেবেন, লোকমা দেবেন। 117 সকল শ্রেণীর অফিসার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অধীনস্থ। এর বাংলা কি? সকল শ্রেণীর অফিসারগণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অধীনস্থ। সে নায়ক হতে পারে, আপনি কনস্টেবল যত 39 বছর হোক, আপনি তার অধীনস্থ, দায়িত্ব পালন করবেন, অধীনস্থ। জেলার ভিতরে হোক আর বাইরে হোক, জেলার ভিতরে এবং বাইরে যেখানেই তিনি নিজে থাকেন না কেন, প্রত্যেক পুলিশ অফিসার ঊর্ধ্বতন কর্মকর্তার অধীনস্থ থাকবেন এবং ঊর্ধ্বতন পদের কোনো পুলিশ অফিসার কর্তৃক যে কোনো আইনের আদেশ পালনে বাধ্য থাকবেন। তাহলে নায়কের চাকরি 3 বছর এবং আপনার সাথে ডিউটি গেছেন 39 বছরের কনস্টেবল, আপনি ওই নায়কের কথা মানতে বাধ্য। এখন নায়ক আছে আর ব্যাটালিয়ন থেকে, আপনি এই কেএমপির চেতা পুলিশ কনস্টেবল, সমস্যা নাই, ওই নায়ক ইনচার্জ
নায়কের সিদ্ধান্তই চূড়ান্ত এবং নায়ক যে আইনানুগ আদেশ দেবে সেটা কনস্টেবল মানতে বাধ্য। অতএব যথাক্রমে এই কার্যক্রম ইন্সপেক্টর জেনারেল পর্যন্ত অব্যাহত থাকবে। তাতে আপনি যে জেলারই হন, আমি যে জেলারই হন, আমরা পুলিশ আইনের 2 ধারায় সরকারের একটি মাত্র বাহিনী বলেই বিবেচিত হবে। জিয়াদুল স্যার কথা কেন না, পড়ার পরে কথা কবেন, রেকর্ডিং চলমান। 17 তালি পারেন 117 সকল শ্রেণীর অফিসারগণ, এখানে কিন্তু কেউ বাদ যায় নাই। আপনারা জানেন কনস্টেবল থেকে আইজি পর্যন্ত সবাই অফিসার। 2 নম্বর পুলিশ প্রবিধানের 2 সকল পুলিশ সদস্য অফিসার হিসাবে গণ্য। তাহলে সকল শ্রেণীর অফিসারগণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অধীনে থাকবেন, জেলার ভিতরে হন আর বাইরে হন, যেখানে আপনি থাকেন দায়িত্ব পালন করতে গেছেন। এখন র্যাঙ্কস বাই দিলে তাই তো স্যারেরা, সেই র্যাঙ্ক অনুসারে আপনি কথা বলবেন। র্যাঙ্কের প্রধান যে জেলারই হোক, যে ইউনিটির হোক, সে আমার উপরের অফিসার, তার নির্দেশে আমরা পরিচালিত হব, এতটুক। আর 118 দ্বারা অপরাধ দমন, আইন শৃঙ্খলা রক্ষা করা, পুলিশ আইনের 3, এটা আমাদের দায়িত্ব। 23 পুলিশ আইনের 23 যেমন দায়িত্ব কর্তব্য যখন আসে তখন এগুলো ব্যবহার করবেন। পুলিশের সর্বপ্রথম এবং সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হলো অপরাধ দমন করা এবং আইন শৃঙ্খলা রক্ষণাবেক্ষণ করা। এ কাজ 23 দ্বারা আমরা করি। অপরাধ সময়ের বেশিরভাগ হলো সম্পত্তি সংক্রান্ত অপরাধ, আর তা দুষ্ট চরিত্রের লোকদের পরোক্ষ নজরদারি রেখে বা পরোক্ষভাবে নিয়োজিত বা এগুলো আমাদের দরকার নেই। মূল ওই প্রথম 2 কথাই, প্রথম অপরাধ দমন এবং আইন শৃঙ্খলা রক্ষণাবেক্ষণ, এই ভিতরের এই কথা হলো আমাদের এমসিকিউতে লাগে, বুঝছেন? এমসিকিউ জন নাই। তাহলে অপরাধ দমন এবং আইন শৃঙ্খলা রক্ষা, পুলিশের সর্বপ্রথম এবং গুরুত্বপূর্ণ কাজ হলো অপরাধ দমন করা, আইন শৃঙ্খলা রক্ষা করা। এটা কার সাথে লাগবেন? 23 পুলিশের কীরকম, পুলিশের আজকে যেমন প্রশ্ন ছিল পুলিশের প্রধান প্রধান দায়িত্ব কর্তব্য সময় লেখেন, তখন এই 23, 24, 25, 30, 31, 44 ব্যবহার করার পরে আবার এইটি ব্যবহার করবেন পুলিশ প্রবিধান। ঠিক আছে, পুলিশ প্রবিধান আপনার যে কটা মনে চায় আপনি বোঝেন, ওইগুলো ভুলভাল লিখবেন না, কিন্তু না পারেন এটা ছাড়িয়ে দেন, কিন্তু ভুল করে বসা দিলে দেখতে দৃষ্টিকটু মনে হয় বা খারাপ দেখায়। এরপরে স্যারেরা পড়েন 120 অপরাধ সম্পর্কে অবহিতকরণ, অপরাধ সম্পর্কে অবহিতকরণ। এই অপরাধ সম্পর্কে আমরা কত পড়ছি? পুলিশ আইনের 23, ফৌজদারি কার্যবিধির 150 এবং 120। এ যে কোনো অপরাধ ঘটুক আগে বা পরে, সময়ে যখন এই ঘটুক, আপনি অপরাধের সংবাদ আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাকে আমরা অবহিত করব। কিভাবে করবেন ব্যাপক আলোচনা, এই ব্যাপক আলোচনা আমাদের দরকার নাই, এগুলো আপনাদের জানি মুখস্থ আছে। এইগুলো যদি নিয়মিত আপনাদের সাথে আমি আলোচনা করি আপনাদের জন্য সহজ হবে। তাহলে স্যার আমি একটু লিখে নিই, আপনারা আমার সাথে সহযোগিতা করেন। তাহলে 2 পুলিশ প্রবিধান 2, তারপরে আছে 33, তারপরে আছে 34, তারপরে 35, তারপরে 68, তারপরে 86, 87, 88, তারপরে আছে স্যার 106, 108, 109, 110, 117, 118, 120। এরপরে চলে যাবো স্যার 134, এরপরে 134, 300, এরপরে 100 না স্যার, এরপরে আসছে 141 পড়াই শেষ করব। কালকে জনগুরুত্বপূর্ণ পড়া, আপনারা সেই বলছিলাম না 4 আইনি বেআইনি সমাবেশ, ওই 4 আইন দিয়ে কথা বলতে থাকবো। এরপরে আছে 141 পুলিশ আইনের 31 এবং 32 ধারার কার্যক্রম গ্রহণ। তাহলে 100 পুলিশ আইনের 31 কি বলছে? রাজপথের শান্তি শৃঙ্খলা রক্ষা করা পুলিশের দায়িত্ব এবং কর্তব্য। কিছুক্ষণ আগেই বললাম, কালকেই লেখছিলেন পুলিশের দায়িত্ব কর্তব্য কি কি, 23 লেখছেন, 31 লেখছেন। 31-এর সাথে পিআরবি 141, 23-এর সাথে পিআরবি 118। কথা ঠিক আছে স্যাররা? এইগুলো পড়তে থাকেন, দেখবেন এক সময় আপনারাও সহজ হয়ে যাবে। খালি লাগে থাকেন, আর অলরেডি আপনাদের অক্লান্ত চেষ্টা এবং আপনাদের যে উৎসাহ উদ্দীপনা দেয়, তাতে আমার এখানে 9 জন আছেন, আমার জানা মতে 5 জন মতো পাশ করার যোগ্য এবং শতভাগের ভিতর রোল নাম্বার আসবে। আর বাকি যে 2 জন আছেন আপনারা একটু উৎসাহিত হন, ঠিক আছে? বেশি বেশি লেখেন, আপনি লেখে পার পাবেন, গল্পে পার পাওয়ার সুযোগ নাই, ঠিক আছে?
তাহলে 141 হলো রাজপথে শান্তির শৃঙ্খলা। সমাবেশ বা শোভাযাত্রা যে সকল পুলিশ অফিসার উপস্থিত থাকবেন, সমাবেশে বা শোভাযাত্রায় যে সমস্ত পুলিশ অফিসার উপস্থিত থাকবে, ওই স্থানে যে রাস্তাঘাটের শান্তি শৃঙ্খলা রক্ষা করা পুলিশের দায়িত্ব এবং কর্তব্য। পুলিশ আইনের 31-32 লেখার দরকার নাই, পুলিশ আইনের 31 এবং পুলিশ প্রবিধানের 141 দ্বারা।